এই আইপিএলে নিজেদের প্রথম 4 ম্যাচে টানা জয় পাওয়া দিল্লি এদিন ফেরত গেছিল তাদের একেবারে নিজেদের ডেরা ওই অরুণ জেটলি স্টেডিয়ামে। আর অপরদিকে টানা হারে আর কি বিপর্যস্ত হয়ে যাওয়া মুম্বাইয়ের কাছেও আর কি ভালো একটা চান্স ছিল এই ম্যাচে দিল্লিকে হারিয়ে বেশ ভালোভাবে একটা কামব্যাক করার। কিন্তু মুম্বাই সেই কামব্যাকটা আর কি ভালোভাবে করলেও দিল্লি কিন্তু তাদের সেই অপরাজিত দৌড়টা ধরে রাখতে পারলো না তাদের ঘরের মাটিতে এসে। তো এই দিল্লি আর মুম্বাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এই জায়গায় টসে জিতেছিলেন আকসার প্যাটেল, জিতে তিনি ওই জায়গায় স্বাভাবিকভাবেই আগে মুম্বাইকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো মুম্বাই ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। রোহিত শর্মা, রায়ান রিকেলটন দুজনে একটা বেশ পজিটিভ স্টার্ট পেয়ে গেছিলেন। তো ওই জায়গায় তাদের ওপেনিং জুটিতে 47টা রান উঠেও গেছিল, কিন্তু ওই পঞ্চম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই ভিপরাজ নিগমকে একটা স্লক সুইপ করতে গিয়ে রোহিত শর্মা ওই জায়গায় এলবিডব্লিউ হয়ে যান। 18টা রান তিনি করে গেছিলেন। আর এরপর রায়ান রিকেলটনও একটা বেশ ভালো ইনিংস তিনি খেলেছেন, কিন্তু তিনিও নিজের ইনিংস উইকেটটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। ওই অষ্টম ওভারে কুলদীপ যাদবের একটা গুগলি ওই জায়গায় পড়তে না পেরে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান। তো তিনি তার আগে 41টা রান করে গেছিলেন। আর বলে রাখা ভালো, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথম পাওয়ার প্লের ওই 6 ওভারের মধ্যে তারা তুলে ফেলেছিল ওই 59টা রান। তো এরপর ওই তিলক ভার্মা আর সূর্যকুমার যাদবের হাত ধরে কিন্তু এই জায়গা থেকে ওই 2 উইকেটে 75 থেকে কিন্তু মুম্বাই বেশ ভালোভাবে আবার কামব্যাক করতে থাকে। এই দুজনের মধ্যে ওই একটা 60 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সূর্যকুমার কিছুটা শুরুর দিকে হোল্ডিং রোল প্লে করলেও তিলক ভার্মা কিন্তু তার ইনিংসের শুরু থেকেই বেশ চালিয়ে ব্যাটিং করছিলেন। তো ওই জায়গায় এদের হাত ধরে 100 রানের গন্ডি টপকে যায়। তারপর ওই 135 রানের মাথায় ওই সূর্যকুমারকে ওই জায়গায় ফেরান ওই কুলদীপ যাদব। তো ওই জায়গায় তিনি 40 রান করে আউট হয়ে গেছিলেন। তখন ওই মুম্বাই স্কোরটা হয়ে গেছিল 3 উইকেটে 135। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ভিপরাজ নিগম আবার অ্যাটাকে ফেরত এসে তিনি তুলে নেন হার্দিক পান্ডিয়ার উইকেট। তো হার্দিক পান্ডিয়া দিন খুব বেশি রান করতে পারেননি, মাত্র 2 রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। তো পরপর 2 ওভারে 2 উইকেট খুঁয়ে কিন্তু মুম্বাই বেশ কিছুটা আবার চাপে পড়ে গেছিল। কিন্তু এই জায়গায় নামানধীর এসে ওই তিলক ভার্মার সাথে একটা আবার পার্টনারশিপ গড়ে তুললেন 62 রানের। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু মুম্বাই ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করে। এই দুজনের পার্টনারশিপ যখন ওই জায়গায় ব্রেক হয়, তিলক ভার্মা যখন আউট হয়, তখন মুম্বাই ইনিংস প্রায় শেষের দিকে আর মাত্র 2 বল বাকি ছিল। আর তখন মুম্বাই স্কোরটা 200-তে পৌঁছে গেছে। ওই জায়গায় নামানধীর বেশ একটা পজিটিভ ইনিংস তিনি খেলেছেন, দলের রানটাকে অ্যাক্সিলারেট করে নিয়ে গেছেন। মূলত এই নামানধীরই 17 বলে 38 রানের অপরাজিত একটা ফ্যান্টাস্টিক নক তিনি খেলেছেন। আর অপরদিকে তিলক ভার্মাও 33 বলে 59 রানের বেশ কার্যকরী একটা ইনিংস খেলে গেছিলেন বলাই চলে। তো এদের দুজনের হাত ধরেই বলতে গেলে মূলত মুম্বাই তাদের ইনিংসটা শেষ করে 5 উইকেটে 205 এই অবস্থায়। তো 206 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইনিংসের একদম প্রথম ডেলিভারিতেই জেক ফ্রেজার ম্যাকগার্ক একবারে গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। কিন্তু আমি বলবো এরপর কিন্তু দিল্লি পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করেছিল, মূলত ওই ইম্প্যাক্ট সাব হিসেবে দিল্লির একাদশে আসা করুণ নায়ারের হাত ধরে। তো করুণ নায়ার আর অভিষেক পোরেলের মধ্যে এই জায়গায় সেকেন্ড উইকেটে একটা 119 রানের ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে। করুণ নায়ার দীর্ঘদিন পর আইপিএল এর মঞ্চে আবার কামব্যাক করলেন, প্রায় বলতে পারেন 3 বছর পর। কিন্তু তার ব্যাটিং দেখে একেবারেই সেটা মনে হলো না, মনে হলো যেন সাবলীল ভঙ্গিতে খুব আর কি চেনা পরিচিত মেজাজেই তিনি ব্যাটিং করছেন। ওই ডোমেস্টিক ক্রিকেটে তিনি যে আর কি গুড ফর্মটা আর কি ছিলেন, সেটাই বলতে গেলে এই আইপিএল এর মঞ্চে এসেও প্রথম ম্যাচে আর কি ক্যারি করলেন। খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে ওই জায়গায় তিনি খেললেন। মনে আছে জাসপ্রীত বুমরাকে ওই পাওয়ার প্লেয়ার মধ্যে একটা ওভারে 2টা ছক্কা একটা 4 পিটিয়ে 18টা রান তুলে নিয়েছিলেন, যেটা একটা অকল্পনীয় বিষয় এই আর কি 2025-26 সালে এসে। তো যাই হোক, এই দুজনের হাত ধরে কিন্তু দিল্লি ওই জায়গায় পাওয়ার প্লে 6 ওভারে 72টা রান তুলে ফেলে। এরপর 10 ওভার শেষেও দিল্লি স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 113। এদের তখন ওপেনিং জুটিতে অলরেডি 100 রান পেরিয়ে গেছে। এরপর বলতে গেলে ওই অভিষেক পোরেল ওই করণ শর্মাকে একটা বড় শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় ওই ডিপ স্কোয়ার লেগে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। তো তিনিও একটা আমি বলবো সাপোর্টিভ রোল প্লে করেছেন, 33টা রান তিনি করে গেছিলেন। তো এরপর করুণ নায়ার কিন্তু তিনি তার মেজাজে চালিয়ে খেলে যাচ্ছিলেন যতই উইকেট পড়ুক না কেন। তো করুণ নায়ার এই দিন একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন 40 বলে 89 রানে। কিন্তু করুণ নায়ারও এর ঠিক পরের ওভারেই অভিষেক পোরেল যে ওভারে আউট হলেন তার ঠিক পরের ওভারেই ওই মিচেল স্যান্টনারের একটা একেবারে বলতে পারে আনপ্লেয়েবল একটা ডেলিভারিতে ওই জায়গায় বোল্ড হয়ে যান। তো ওই জায়গায় 3 উইকেটে 135 হয়ে যায় ওই দিল্লি স্কোরটা। এরপর বলতে গেলে দিল্লির ইনিংসে সেইভাবে আর বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি, কিংবা এর পরের দিকে ব্যাটাররা সেভাবে বড় কোনো কন্ট্রিবিউশনও গড়ে তুলতে পারেনি ইন্ডিভিজুয়ালি। এর পরপরই বলতে গেলে আকসার প্যাটেল, ক্রিস্টান স্টাকস আর KL রাহুল, এই তিনজন যে আর কি মিডিল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ, এরা আর কি কেউই নিজেদের ইনিংসগুলোকে বড় করতে না পারার জন্য ওই একসময় দিল্লি স্কোরটা ছিল 2 উইকেটে 135, করুণ নায়ারের আউট হওয়ার আগে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 160। কিন্তু এরপরও বলবো ওই ভিপরাজ নিগম আর আশুতোষ শর্মার হাত ধরে কিন্তু একটা 20 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল 7ম উইকেটে। কিন্তু ভিপরাজ নিগমকে যখন ওই জায়গায় ফিরিয়ে দিলেন ওই মিচেল স্যান্টনার তার স্পেলের একদম লাস্ট ওভারে, তখন ওই জায়গায় দিল্লি স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 180। হিসাব মতো দিল্লি কিন্তু তারপরেও আমি বলবো জয়ের খুব ভালো একটা চান্স ছিল। শেষ 2 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান, তখন ক্রিজে আশুতোষ শর্মা আর মিচেল স্টার্ক ছিলেন। তো
ওই জায়গায় 19 নম্বর ওভারের প্রথম বলে মানে বুমরা একটা ডট বল দিল, তারপরে 2 বলে কিন্তু বুমরাকে পরপর 2টা বাউন্ডারি মেরে আশুতোষ শর্মা মনেই হচ্ছিল যে দিল্লিকে ম্যাচটা তিনি প্রায় জিতিয়ে দেবেন। কিন্তু এই জায়গাতেই বলবো তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই 2 রান নিতে গিয়ে আশুতোষ শর্মা ওই জায়গায় যখন রান আউট হয়ে যান, আর এরপর বাকি 2টা উইকেট ওই বুমরা সেম ওভারই আর কি চলে যায়, কিন্তু খুবই আনফর্চুনেটলি দুটোই আর কি রান আউট হয়। এরপরে কুলদীপ যাদব রান আউট হয়, আর তারপর লাস্ট উইকেটটা ওই জায়গায় আর কি রান আউট হয়। বলতে গেলে মানে দিল্লি একসময় মনেই হচ্ছিল যে ম্যাচটা জিতে যাবে আমি মাঝের ওই সব ব্যাটিং বিপর্যয় সামলে, কিন্তু খুবই আনফর্চুনেটলি 1 ওভার বাকি থাকতে তারা ম্যাচটা হেরে যায় 12 রানের ব্যবধানে। তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই মুম্বাই ইনিংসের ওই থার্ড উইকেটের পার্টনারশিপটা তিলক ভার্মা আর সূর্যকুমারের মধ্যে 33 বলে 60 রানের যে ম্যাসিভ পার্টনারশিপটা গড়ে উঠলো, এইটার হাত ধরে কিন্তু ওই জায়গায় মুম্বাই অনেকটা অক্সিজেন পেয়েছিল, তারা বড় রান তোলার প্ল্যাটফর্মটা কিন্তু ওই জায়গায় সেট করে নিয়েছিল। তো এই পার্টনারশিপটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই জায়গায় কি মানে এদের পার্টনারশিপ ব্রেক হয়ে যাওয়ার পরপরই আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে হার্দিক পান্ডিয়ার যখন উইকেট চলে গেছিল, পরপর 2 ওভারে 2 উইকেট খুইয়ে তখন আবার মুম্বাই চাপে পড়ে গেল। এরপর ওই 5th উইকেটে তিলক ভার্মার সাথে ওই নামানধীরের যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো 62 রানের, এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু ওই জায়গা আর কি শেষের দিকে মুম্বাই অনেকটা আর কি নিজেদের রানটাকে অ্যাক্সিলারেট করতে পেরেছিল, যার ফলে তারা 200 রানের গন্ডি কিন্তু টপকে গেছিল। তো এই পার্টনারশিপটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন তিলক ভার্মা 33 বলে 59 রানের ব্রিলিয়ান্ট ইনিংসটার কথা, 2টা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি ওই জায়গায় গড়ে দিয়ে গেছিলেন, তো তার ইনিংসটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন নামানধীরের ওই শেষের দিকে গিয়ে ঝোড়ো 17 বলে 38 রানের লিটিল ক্যামিওটা, এই আর কি মানে ঝোড়ো ইনিংসটার জন্যই কিন্তু মুম্বাই শেষের দিকে রানটা অ্যাক্সিলারেট করে 200 প্লাসের তারা গন্ডিটা টপকে যায়, তো এই ইনিংসটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই যে আমি বললাম দিল্লির ইনিংসের ওই মাঝে যে ব্যাটিং বিপর্যয়টা হলো, কারুন নায়ার আউট হওয়ার আগে পর্যন্ত তাদের স্কোরটা ছিল 2 উইকেটে 135, আর তারপর ওই আকসার প্যাটেল, ক্রিস্টান স্টাবস আর কেএল রাহুল এই 3টা উইকেট পরপর চলে গিয়ে তাদের স্কোরটা হয়ে গেল অল অফ আ সাডেন 6 উইকেটে 160। তো মাঝের এই মাত্র 25 রানের মধ্যে 4টা যে উইকেট খুইয়ে ফেলো ওই জায়গায় দিল্লি ক্যাপিটালস, এটাও ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই আশুতোষ শর্মার রান আউট। কারণ আমি ওই যে বললাম আশুতোষ শর্মা যখন আর কি ক্রিজে ছিলেন তখনও আর কি তিনি দিল্লি মানে জয়ের আর কি খুব কাছাকাছি নিয়ে চলে গেছিলেন, 9 বলে 15 রান বাকি ছিল, তখনও হাতে 3-3টা উইকেট, মানে ক্রিজে তখন আশুতোষ শর্মা মিচেল স্টার্ক এই দুজন ব্যাট করছেন, দুজনেই যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন। কিন্তু এই জায়গাতে ওই আশুতোষ শর্মা ওই রান আউটটাই বলতে গেলে ম্যাচের সিনারিওটা পুরোপুরি বদলে দিল। এরপর কুলদীপ যাদব রান আউট হয়ে যায়, আর তারপরে লাস্ট উইকেটটা ওই জায়গায় আর কি রান আউটটাই বলতে পারেন আর কি দিল্লি ওই জায়গায় পুরোপুরি অল আউট হয়ে গেল। তো সব আর কি ব্যাটিং বিপর্যয় সামলেও যখন শেষমেশ আর কি দিল্লি আশা জাগিয়েছিল ম্যাচ জয়ের জন্য, তো ওই জায়গায় আশুতোষ শর্মার রান আউটেই আমি বলবো সব ওই আশাটা একেবারে মানে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। তো আমার কাছে ওই আশুতোষ শর্মার রান আউটটাই এই দিল্লি আর মুম্বাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।